দর্শক, নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন শুনতে আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে মাহফুজ মিশা। আলোচনার জন্য আমার সঙ্গে 5 জন অতিথি আছেন। আগেই পরিচয় করেছিলাম। খান মোহাম্মদ রবিউল আলম আছেন ডক্টর নাহরিন ইসলাম, আছেন ডক্টর আব্দুল নূর তুষার, আছেন আলমাউন রাসেল এবং অনলাইনে সংযুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর নকিবুর রহমান। আমরা নতুন সরকার গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকতা হয়তো শুরু হয়ে যাবে খুব দ্রুতই। আব্দুল নূর তুষার, তার আগে আমি একটু নাহরিন ইসলাম আপনার কাছে আসতে চাই। শপথ পড়ানোর একটা আনুষ্ঠানিকতা, সংসদ সদস্যদের প্রধান বিচারপতি শপথ পড়াবেন। আমাদেরকে সংসদ সচিবালয় আনঅফিসিয়ালি যেমনটা খবর পাচ্ছি এখন পর্যন্ত, সেটি সোমবার। নতুন একটা ক্যাবিনেট হবে। এই ক্যাবিনেটের ক্ষেত্রে অনেকেই বলছেন একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে বাংলাদেশ বহু বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। আমরা আসলে শেখ মুজিবুর রহমানের পরে আমরা কোনো পুরুষ প্রধানমন্ত্রী পাইনি, এবং আমরা যখন এই মানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বলতে যা বোঝায় আর কি, সরি। হ্যাঁ, সেক্ষেত্রে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে পুরো রাষ্ট্রটি চালিয়েছেন এরকম কেউ এখন কোনো দলেই নাই। ফলে তারেক রহমানও সরকার প্রধান হিসেবে নতুন। বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছেন এরকম কেউ নাই। মোর্শেদ খান অসুস্থ নির্বাচন করেননি। অর্থ মন্ত্রণালয় চালিয়েছেন এরকম কেউ নাই। ফলে আপনি 91-এর উদাহরণ নিশ্চিতভাবেই দিতে পারেন, কিন্তু সেটি এই বাস্তবতায় একটা নতুন চ্যালেঞ্জ বটে কিনা, এবং তার সঙ্গে যে বিশাল জনপ্রত্যাশা জুলাই গণ অভ্যুত্থান এবং এই নির্বাচনের ম্যান্ডেট, সেটিকে একটা চ্যালেঞ্জ মনে করছেন কিনা। তার আগে আপনি নারী ইস্যুতে যেটি বলছিলেন। আচ্ছা, নারী ইস্যুতে যেটা বলছিলাম যে ওই জামাতের আমিরের ওটা, এবং আমি জানি না এই ডেটাটা উনি কোথায় পেয়েছেন, কত পার্সেন্ট নারী উনাকে ভোট দিয়েছেন। আমার মনে হয় না এখন পর্যন্ত এই ডেটাটা বের হয়েছে। এটা ওনার ধারণা হতে পারে। তবে উনাদের একটা ধারণা তো এই কারণেই হয়, কারণ উনারা তো নারী কার্ডটা প্লে করে অলওয়েজ, এবং এই নারীরাই কিন্তু তাদের ইলেকশনের হাতিয়ার হিসেবে কাজ করে, গ্রামে গঞ্জে ঘুরে জান্নাতের টিকিট বিক্রি করে। কিন্তু এই নারীকে যখন আপনি আবার নমিনেশন দিবেন, তখন আবার সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। আচ্ছা, ওই প্রসঙ্গে অনেক বলেছি, সেটা না বলি, কিন্তু আপনি যেটা বললেন যে তারেক রহমান নতুন বা হয়তো মন্ত্রী পরিষদটা নতুন, সরকার প্রধান হিসেবে নতুন হবে, এটা চ্যালেঞ্জ হবে কিনা। জুলাইয়ের পরে যা হচ্ছে বা এই ইলেকশনকে, যেটা ভাই বললেন যে এটাকে কোনো নর্মাল ইলেকশন তো বলা যাবে না, এটা এক্সেপশনাল ইলেকশন। জুলাইয়ের আগে কোনো দিন দেখেছেন ছাত্র উপদেষ্টা হয়েছে? হয়নি তো। জুলাইয়ের আগে তো কোনোদিন ছাত্র উপদেষ্টা বলে তো কোনো পদ নাই, না, উপদেষ্টাই ছিলেন। সেটাই বলছি, কিন্তু ছাত্রদের থেকে উপদেষ্টা মিশু, হ্যাঁ আমি জানি যে আপনি এটা বুঝেছেন, কিন্তু বললেন তো ছাত্রদের থেকে উপদেষ্টা যেহেতু কোনোদিন হয় নাই, ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমি তেমন করে জানি না, কিন্তু তাহলে বিএনপির কাছে এটা আসলে খুব বড় চ্যালেঞ্জ কোনো কিছু না। এই কারণেই চ্যালেঞ্জ না, কারণ বিএনপি একটি অভিজ্ঞ দল। হতে পারে তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কিন্তু বিএনপির যে মানে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা, সেটা তো তার এক্সপিরিয়েন্স। এবং গত 17 বছর আপনি দেখেছেন যে উনি যেভাবে এই দলটিকে মানে অনেক ক্রিটিসাইজ করেছে মানুষ, কিন্তু বিএনপির তো ভেঙে 100 টুকরা হয়ে যাওয়ার কথা ছিল, সেটি তো হয়নি, ধরে তো রেখেছেন তিনি বিএনপিকে। তার মানে লিডারশিপের ওই ক্যাপাসিটি উনার আছেন। আরেকটা কথা যেটা বলছেন যে 35 বছর পর বাংলাদেশ পুরুষ প্রধানমন্ত্রী পাবে, নারীদের কথা বলে আমি বলতে চাই যে 35 বছর পর আমি এমন একটি পুরুষ প্রধানমন্ত্রীকে দেখতে চাই যিনি হবেন সবচেয়ে নারী বান্ধব পুরুষ প্রধানমন্ত্রী। এবং এটা আমি প্রত্যাশাই করি এই কারণে, কারণ তারেক রহমান তার ইশতেহারে বলেছেন যে নারীর ইস্যুতে সাইবার বুলিং বা তার সিকিউরিটিতে কঠোর ব্যবস্থা উনি নেবেন। আর যে কথাটা সব জায়গাতেই বলি, যে নারী নেতৃত্ব গ্রহণ করার মানসিকতা থাকতে হবে, অভ্যাস থাকতে হবে, এবং এটা একটা প্রসেস, সেটা বিএনপিরই শুধুমাত্র এই মুহূর্তে আছে। জি রবিল ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি এর সঙ্গে, নারী ইস্যু প্লাস তারেক রহমানের রাষ্ট্র পরিচালনাতে। আপনি যদি খেয়াল করেন, তারেক রহমান 25 ডিসেম্বর ফেরার পরেই তার জনসভায় পাবলিক প্রোগ্রামে তার স্ত্রী ডাক্তার জোবাইদা এবং তার কন্যা ডাক্তার ব্যারিস্টার জাইমাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন, পাবলিকলি যাচ্ছেন, এবং যে সময় নারী নেতৃত্ব নিয়ে আরেকটি দল প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ফলে বিএনপি কি এই বার্তাটাও দিয়েছে যে তারেক রহমানের পরবর্তী দলের হাল যিনি ধরবেন তিনি অবশ্যই একজন নারী? এত দূর যাচ্ছি না, কিন্তু তারেক জিয়ার উইমেন ইস্যুতে তার পারসেপশন, তার এক্সপ্রেশন খুব বিউটিফুল মনে হয়েছে আমার, এবং খুব আধুনিক মনে হয়েছে। এবং নারীদের ইস্যুগুলোকে তিনি অ্যাড্রেস করছেন, এবং নারীদের সেফটি সিকিউরিটি নিয়ে বলছেন, নারীদের কর্মসংস্থান নিয়ে কথা বলছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারেক জিয়ার ভিতরে একটা মা কেন্দ্রিকতা আছে, আমি যেটা লক্ষ্য করি, যে পুরুষ কিন্তু তিনি খুব গৃহমুখী। এই বিশেষ বৈশিষ্ট্যটা আমি দূর থেকে অনুভব করি, এবং এই মেডিটেটিভ কোয়ালিটিটা তাকে একটা নতুন জায়গায় নিয়ে আসছে। আপনি যদি তার প্যাটার্ন অফ এনগেজমেন্টগুলো দেখেন পাবলিক ইন্টারাকশনের সময়, বিশেষ করে ক্যাম্পেইনের সময়, উনি বলছেন যে ভাই বললে আমি বেশি খুশি হব যদি
অন্যভাবে তাকে অ্যাড্রেস না করা হয়। অর্থাৎ ছেলে এবং মেয়ে, নারী বা পুরুষ ডিফারেন্ট পারসেপশনটা ওইভাবে কাজ করছে বলে তার ভিতরে আমার মনে হয় না। উনি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এন্টিটিগুলোকে দেখেন এবং এটাও ফিল করেন যে একটা মডার্ন স্টেটে উইম্যান আর ম্যানকে এইভাবে ডিফারেন্সিয়েট করলে পারে এই দেশটাকে, সমাজটাকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব নয়। যে পয়েন্টটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে, আপনার এখানে আসার আগে আমি তাদের মেজর গাইডিং প্রিন্সিপালসগুলো স্টাডি করছিলাম। যেমন 31 দফা যদি দেখেন বা তাদের নির্বাচনী ইশতেহার, এত ব্রিলিয়ান্ট, কংক্রিট, এত ওয়েল আর্টিকুলেটেড ইশতেহার, আসলেই একটা বড় ধরনের নলেজ ওয়ার্ক তাদের হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সুন্দর সুন্দর, আমি একটা কথা সবসময় বাংলায় বলি যে কমিটমেন্ট ইজ ক্লাউড বাট ফুলফিলমেন্ট ইজ রেইন, অ্যারাবিয়ান একটা প্রবাদ আছে। অনেক ভালো ভালো কমিটমেন্ট হয় আমাদের, কিন্তু বৃষ্টি হয় না, মানে রিয়ালাইজ হয় না। তারেক জিয়ার সামনে বড় যে চ্যালেঞ্জটা, উনি যে সেলফ হোমগ্রোন যে ডকুমেন্টগুলো প্রডিউস করেছেন, সেগুলো বাস্তবায়ন করার জন্য যে ইফিসিয়েন্সি, রাদার দ্যান রিজিওনাল, যে রাজশাহী থেকে একজনকে মন্ত্রী বানাতে হবে, সিলেট থেকে বা নো, একটা মেরিটোরিয়াস একটা, এবং ট্রুলি যদি এটাকে ডেলিভার করতে হয় ওনার কমিটমেন্টগুলোকে, ইফিসিয়েন্সি ইজ ভেরি ভাইটাল। এবং তারেক জিয়া যদি সেই ইফিসিয়েন্সির কম্বিনেশনটা ঘটাতে পারেন, সেখানে যদি তরুণ, নবীন, বয়স্ক, প্রবীণ, এই যে ট্র্যাডিশনাল আইডিয়াগুলো, নো, হু ক্যান ডেলিভার অ্যাকচুয়ালি, এই লোকগুলোকে যদি ইনক্লুড করা যায় সেটা হবে। এবং আমি একটা প্রস্তাব এখান থেকে দিতে চাই, ওনার একটা টাস্কফোর্স করা উচিত আসলে 31 দফা এবং জাতীয় সনদ এবং তার নির্বাচনী ইশতেহার, এটা যদি উনি খুব ক্লোজলি মনিটরিংয়ের ভিতরে না রাখেন, কারণ আমরা এরকম ইশতেহার অনেক দেখেছি। সুতরাং ইফিসিয়েন্সি এবং তার এই হ্যান্ডেলিংটা অনেক বড় ভাইটাল ইস্যু হবে। 10 সেকেন্ড এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আসলে সবাই তো ইশতেহারটাই দেখেছে, বিএনপি কিন্তু ইন ডিটেল পলিসি করেছে এবং সেই একটা এডুকেশন পলিসি পার্ট ছিলাম আমি। এজন্য আমি এটা বলতেই চাই যে প্রত্যেকটা কাজ, এটা কিন্তু বিএনপি বছর খানিক সময় ধরে করেছে, প্রত্যেকটা রোড ম্যাপ আছে, কত টাকা খরচ হবে সেটা আছে। এবং জনাব তারেক রহমান যে কাজটি করতে চেয়েছেন সেটা হচ্ছে যে নতুন টাকা খরচ না করে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের দিকে মনোযোগ না দিয়ে, এক্সিস্টিং যে মানিটি বাজেটে আছে সেটাকেই ডিফারেন্টভাবে অ্যালোকেট করা। এবং এর সাথে আরেকটা লাইন একটু বলি, যে উনি যেটা বললেন যে মেরিটোক্রেসি, উনি ওনার ইশতেহারে বলেছেন, এবং যারা পলিসি করেছে আপনি বিশ্বাস করেন, যারা টিম ছিল 8টা পলিসির, প্রত্যেকেই কিন্তু তাদের কোনো বিএনপির রাজনীতির সাথে তারা জড়িত ছিল না। যে সেক্টরে ভালো, হ্যাঁ, ইভেন পরোক্ষ রাজনীতি, প্রত্যক্ষ, কোনোটাতেই ছিল না। এমনও আছে যেটা উনি বলেছিলেন দলমত নির্বিশেষে, আপনারা যখন ডিটেল পলিসি দেখবেন, এমনও মানুষ পলিসি করেছে যাদেরকে নিয়ে অনেক কথা আছে যে গত 17 বছরে হয়তো তারা অন্যদের সাথেও কাজ করেছে একাডেমিক জায়গা থেকে, কিন্তু খুব খারাপ কোনো কিছু করে নাই, এরকম মানুষকেও কিন্তু আছে। জি, আমি একটু আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর নকিব। আপনি যে দেশে থাকেন সেই দেশে বিরোধী দল বা পশ্চিমা দেশগুলোতে বিরোধী দল একটা শ্যাডো গভর্নমেন্টের মতো ভূমিকা পালন করে। ফলে ধরেন এখন ভোটে কি ভুল ত্রুটি হলো সেটার চেয়ে মানে জামাত ইসলামী এত বড় সমর্থন নিয়ে বিরোধী দল হলো, ভোটের পার্সেন্টেজ, আসন সংখ্যা, সেইখানে তাদের কাছ থেকে সেরকম কিছু প্রত্যাশা করা, সরকারকে চূড়ান্ত রকমের জবাবদিহিতার মধ্যে রাখা, আইন, নীতি, কানুন, তার সঙ্গে দেশের স্বার্থ, বিদেশিদের সঙ্গে চুক্তি, সেই জায়গাগুলোতে সেই দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশের মানুষ জামাত ইসলামের কাছ থেকে যদি আশা করে, প্রত্যাশা করে, সেটা খুব বেশি প্রত্যাশা হবে কিনা? না, অবশ্যই এটাই তো হওয়া উচিত। এবং আমাদের সম্মানিত আমির কিন্তু সেই ইঙ্গিতই আজকে দিয়েছেন যে আমরা পজিটিভ রাজনীতি করব। আমাদের রাজনীতিটা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা হবে না, বরং যেই জায়গাগুলোতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত, সেই জায়গাগুলোতে জাতীয় ঐক্য আমাদের নিশ্চিত করতে হবে। এবং সাথে সাথে যে জায়গাগুলোতে আমরা দেখব যে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা শুধু মাঠ গরম করার রাজনীতি করব না, বরং সংসদের ভিতরে থেকে সংসদের কমিটিগুলোর মাধ্যমে আমরা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব। এবং নাহিন আপা যেটা বলছিলেন যে দীর্ঘ 1 বছর ধরে বিএনপি কাজ করেছে পলিসিগুলা নিয়ে, আমরাও কিন্তু দীর্ঘদিন কাজ করেছি। প্রায় 1.5 বছরের সময়ের উপরে প্রায় 200 জন ব্যক্তি এটার মধ্যে ইনভলভ ছিল, যারা একাধারে আমাদের আমেরিকা, ইউরোপে একাডেমিক্স, যারা প্রফেশনাল, যারা এক্স ব্যুরোক্রেট, তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটা শ্যাডো গভর্নমেন্টের মতো ফর্ম করে গত 1.5 বছরের বেশি সময় ধরে আমরা কাজ করছি। এবং এই কাজটা নির্বাচনের মাধ্যমে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে না। পলিসি লেভেলে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। জামাত ইসলামীর যারা সংসদ সদস্য থাকবেন তাদেরকে আমরা টকিং পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। এবং আমরা এই কাজটা কন্টিনিউ করব যে সংসদের ভিতরে থেকে কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা যায়। কারণ বিরোধিতা তো করাই যায়, কিন্তু
দেশের স্বার্থে সবাইকে একসাথে নিয়ে কাজ করার মধ্যেই, কারণ বাংলাদেশ কিন্তু গত 54 বছরে দায়িত্বশীল বিরোধী দল দেখেনি। খুব দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দলের উপরে এত বেশি দমন নিপীড়ন চালানো হয়েছে গত 15 বছর, বিরোধী দল তো আসলে এক্সিস্ট করতে পারেনি। আমি আশা করব যে এবার বিরোধী দলের উপরে দমন নিপীড়ন চালানো হবে না। আমরা আশা করব যে আমরা দায়িত্বশীল একটা বিরোধী দল হিসেবে আমরা ভূমিকা রাখতে পারবো, কারণ দেশটা তো আমাদের সবারই। আমরা যদি পিছিয়ে যাই, এটা শুধু বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে তা তো না, এটা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে। জি, ডক্টর নকিব সুতরাং দারুণ আমরা বলেছেন। আমি একটু ডাক্তার আব্দুল তুষার আপনার কাছে ফিরতে চাই। নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা আগের ঘন্টায় বলছিলেন। আমি একটু আপনার কাছে একদম সুনির্দিষ্টভাবেই জানতে চাই আব্দুল তুষার, ধরেন কতগুলো মন্ত্রণালয় খুবই কারিগরি, ধরেন বিদ্যুৎ মন্ত্রণালয়, ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়, ধরেন অর্থ মন্ত্রণালয়, এবং সরকারের একটা সুযোগও রয়েছে ক্ষমতাসীন দলের, প্রয়োজনে তারা পেশাজীবী অর্থাৎ টেকনোক্র্যাট থেকেও সেটা নিতে পারেন। ফলে আমরা সবসময় দেখছি যে একসময় জেলা ভিত্তিক মন্ত্রী ছিল, প্রত্যেক জেলার দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, বিভাগওয়ারি, এবং এলাকার লোকজনও মনে করে যে খুলনা থেকে একজন মন্ত্রী হলো না তার মানে তারেক রহমান সাহেব বা বিএনপি বোধহয় খুলনাকে দেখতে পারছে না বা শুধু বগুড়াকে দেখতে পারছে। ফলে এই চ্যালেঞ্জগুলোকে নির্মমভাবে উতরানো তারেক রহমানের বিএনপির পক্ষে সম্ভব কিনা? কারণ একটা নতুন অভিযাত্রা, ওনার নেতৃত্বেই প্রথম দল এবং সরকার নতুন চলছে। অভিযাত্রা বলে এটাকে নির্মোহভাবে এড়ানোর একটা সুযোগ আছে, কেননা পুরনো নেতা হলে বা পুরনো মন্ত্রিসভা গঠন করার অভিজ্ঞতা থাকলে সেইখানে বহু মানুষের সাথে বহু মানুষের সম্পর্ক তৈরি হয়ে যায়। তাকে এখন কারো কাছে কোনো দায় নাই তার, তিনি নতুন যাত্রা শুরু করছেন, এটা একটা। দ্বিতীয়ত যেসব জায়গাতে সিনিয়রিটির প্রয়োজন আছে এইসব জায়গাতে আমি মনে করি, বা যেসব জায়গাতে দলের নেতাকর্মীদের সঙ্গে অনেক ইন্টারাকশন হওয়ার সুযোগ আছে, এইসব জায়গাতে অভিজ্ঞ এবং বয়স্ক পলিটিশিয়ান থাকলে ভালো। আর বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে, তারা কিন্তু মনে করে যে মন্ত্রী তার এলাকাতে রাস্তাঘাট পুল কালভার্ট বানাবে। মন্ত্রী হওয়ার এটার জন্য দরকার নাই, এটা এমপি পারে, মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই। বরং মন্ত্রী থাকলে এইসব কাজ ব্যাহত হয়। এলাকার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা না করে মন্ত্রীকে প্রোটোকল দিতে থাকে, হ্যাঁ, এলাকার সরকারি কর্মকর্তারা মন্ত্রী গেলে সার করতে থাকে। তো এটার কোনো প্রয়োজনীয়তা নাই, বরং মন্ত্রী না থাকলে বরং ভালো কোনো এলাকাতে, আমার কাছে মনে হয়। আর মন্ত্রিত্ব দেওয়ার ব্যাপারে আমি সবসময় মনে করি মেধা, যোগ্যতা, বয়স, দলের প্রতি তার কন্ট্রিবিউশন, এই সব কিছুকে বিবেচনায় নিয়ে একটা ওয়েটেড অ্যাভারেজ করা উচিত যে কোন জায়গাতে কেমন মন্ত্রী দরকার। এখন ধরেন কোনো জায়গায় আছে যে ইয়াং একজন দুজন মন্ত্রী প্রতিমন্ত্রী দিলে ওই জায়গাটা ভালো চলতে পারে এবং তারাও কাজটা শিখতে পারে। আবার কোনো জায়গায় আছে যে একজন বয়স্ককে না দিলে বা ওইরকম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে না দিলে আমলাতন্ত্র কথা শুনবে না, সিস্টেম কথা শুনবে না। ফলে এই জিনিসগুলো বুদ্ধিমত্তার সাথে তাকে করতে হবে এবং এইসব ব্যাপারে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে তার আলোচনা করা উচিত। দলের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধ রক্ষা করার কোনো চেষ্টা করা উচিত না, ওনার বরং শোনা দরকার। তবে আমি দুইটা জিনিসের কথা বলতে চাই। একটা হচ্ছে জামাত ইসলাম খুবই আনন্দে বলছে যে নারীরা তাদেরকে বেশি ভোট দিয়েছে। নারীরা তাদেরকে আসলে বেশি ভোট দেয় নাই। যেটা ঘটেছে সেটা হলো নারীদের তো আর কোনো কাজ নাই, তালিম দেওয়া, মানুষের ওই যে ঘরে ঢুকে পরে এক কথা বলে আরেক কথা বলে যে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা, এগুলা ছাড়া। ফলে এখন যদি এইসব কাজ করার পরেও নারী ভোট বাড়ে নাই, এই কথা তারা স্বীকার করেন বা বলেন যে আমাদের তো নারীরা ভোট দেয় নাই, তাহলে তো এই নারীদেরকে ওনারা কাজ করাতে পারবেন না, কারণ এদের দরকার কি, এদের দিয়ে কাজ হয় না। এই কারণে তারা এটা বলছে। আসলে তাদের নারী ভোট তারা পান নাই এবং মাইগ্রেটরি ভোট ঢাকা শহরে পেয়েছেন, এটাও ঠিক না। যেটা ঘটেছে সেটা হলো ঢাকা শহরে আওয়ামী লীগের ভোটাররা তেমন একটা ভোট দিতে যান নাই, তারা বিএনপিকে ভোট দিয়ে জিতাইতে হবে এটা ফিল করেন নাই। কারণ ঢাকা শহরের ভোটারদের ওই দায় নাই যে তার নিরাপত্তা রক্ষার জন্য বিএনপির এমপিকে লাগবে, তার বাসাটা ঠিক করার জন্য, তার ঘের বাঁচাতে, কিংবা তার মামলাটা তুলে নিতে, অথবা এলাকাতে আত্মীয় স্বজন, যেটা গ্রামে হয়, মফস্বলে হয়, যে এলাকাতে আত্মীয় আছে আওয়ামী লীগের সাথে বিএনপির, কিংবা এলাকাতে বন্ধুত্ব আছে আওয়ামী লীগের সাথে বিএনপির। মফস্বল থেকে তো সব লোক শহরে চলে আসে না। ঢাকা শহর একটা বিচ্ছিন্নতার এলাকা, এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে, একজনের সাথে আরেকজনের রিলেশনশিপ থাকে না। আপনি যদি ঢাকার বাইরে থেকে এসে থাকেন, আপনার স্কুলের বন্ধু কয়জন ঢাকা শহরে আছে, কিন্তু আপনার ওই শহরে কিন্তু আপনার স্কুলের বন্ধুরা আছে। ফলে ওইখানে যারা থাকেন তারা কিন্তু ওই জিনিস মাথায় নিয়ে ভোটটা দেন। ফলে এই কারণে মফস্বলে, গ্রামে যেসব কারণে আওয়ামী লীগের ভোট বেশি গিয়েছে বিএনপির পক্ষে, সেইটা ঢাকা শহরে যায় নাই বলে তারা কিছু সিট পেয়েছেন। ঢাকা শহরে আওয়ামী লীগের ভোটাররা বের হয়ে যদি ভোট দিয়ে দিত বিএনপিকে, তাহলে ওনারা একটা সিটও পেতেন না। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে নারী ভোট বেড়েছে, ওনারা হিসাব করছে নারী কেন্দ্রে ওনাদের আমির জিতেছে।
আমির জিতেছেন তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে, নারীরা জামাতকে বেশি ভোট দিয়েছে সেই জন্য না। নারীরা যদি জামাতকেই বেশি ভোট দিয়ে থাকে তাহলে শুধু আমিরের উদাহরণ কেন, যেসব জায়গায় ওনারা হেরেছেন সেখানেও ওনাদের নারী ভোট বেশি পাওয়ার কথা, সেই ক্যালকুলেশনটা তো তাদেরকে মানে করতে দলের হবে, policy সেটা কে। তারা করেন নাই। আর আমার ব্যক্তিগত সাজেশন হবে যে কিছু কিছু জায়গায় অবশ্যই মেধাভিত্তিক মন্ত্রীদেরকে নিয়োগ দেওয়া উচিত, কারণ মেধাবী লোককে প্রয়োজন হয়। যেমন ধরেন সংস্কৃতি মন্ত্রণালয়, যেমন ধরেন তথ্য মন্ত্রণালয়, এইসব জায়গাতে একজন মানুষকে শুধুমাত্র প্রতিষ্ঠান চালালে হয় না, ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শিল্পীদেরকে চালাতে হয়, ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যে ব্যক্তিবর্গ আছেন, লেখক, সাহিত্যিক, এই যে গ্রন্থকেন্দ্র চালানো। আপনি দেখবেন যে খুব প্রশংসা হয়েছে মুস্তফা সরয়ার ফারুকী। মুস্তফা সরয়ার ফারুকী কিন্তু ঠিকমতো তার মন্ত্রণালয় চালায় নাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি সবগুলি তার নামে অভিযোগ করেছে। সে চালিয়েছে ড্রোন, সে ড্রোন দিয়ে শো করেছে, কারণ সে জানে ফিল্ম বানাইতে, এবং সে যেটা করেছে অন্যদেরকে উৎসাহিত করেছে, আসেন আসেন আমরা ফিল্ম বানাই, আমাদের এই যে এত কৃতিত্ব এটাকে ডকুমেন্টেশন করে রাখি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের মূল কাজ ছিল বাংলাদেশের সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করা। আপনি দেখেন তার সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বরাদ্দ এবং অন্যান্য কাজকর্ম সব আটকে ছিল একদম শেষ পর্যন্ত। একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে শেষ চুক্তি সাইন করা হচ্ছে নির্বাচনের কয়েকদিন আগে, ওই রকম তার মন্ত্রণালয়ের সর্বশেষ অর্থ ছাড় করে প্রজেক্ট ছাড়া হয়েছে সর্বশেষটা 9 তারিখে। এগুলি কেন হয়েছে? আসল কাজ বাদ দিয়ে সারাদিন ড্রোন চালালে তো এটা হবে না, সারাদিন ফিল্ম বানালে তো এটা হবে না। সংস্কৃতির কি উন্নতি হচ্ছে? আপনি শিল্পকলা একাডেমি পুরা একটা ভজঘটে পরিণত হয়েছে। শিল্পকলা একাডেমিতে যে নিয়োগগুলি হয়েছে সেগুলি সব ব্যক্তিগত পছন্দের, ওখানে মেধার ভিত্তিতে কোনো নিয়োগ হয় না, যে কারণে জামিল সাহেবের মতো লোককে চাকরি ছাড়তে হয়েছে। পদত্যাগ করতে হয়েছে। আর জাদুঘরের কি হয়েছে? আপনি গত কয়েক মাসে জাদুঘরের কি উন্নতি হয়েছে? জাদুঘরের নতুন কোনো সংগ্রহ হয়েছে? জাদুঘরগুলিকে কোনো পুনর্গঠন করা হয়েছে? সেটার কোনো হিসাব নাই। সারাক্ষণ ব্যস্ত ছিল জুলাই জাদুঘর বানাতে। জুলাই জাদুঘরে যে ভাস্কর্যটা বানিয়েছে, এই ভাস্কর্যটা দেখলে আপনার মনে করেন আবেগ জেগে উঠে। এই ভাস্কর্যটা কোনো ভাস্কর্যের পদ হয়েছে। 21 পদক যে সর্বশেষ দেওয়া হয়েছে সেখানেও তো স্বজনপ্রীতি এবং তোষণনীতি করা হয়েছে। মজুমদার সাহেবের পুত্র পেয়েছেন 21 পদক, যাকে যাকে তার ভালো লাগে তাকে তাকে দিয়েছেন। এক নৃত্যশিল্পী পদক পেয়েছেন, সেই নৃত্যশিল্পী যার সঙ্গে কাজ করেন তিনি এখনো পর্যন্ত পদক পান নাই, এবং তারা হচ্ছে বাংলাদেশের নৃত্যের দিকপাল। বাংলাদেশের নৃত্যের দিকপালদের বাদ দিয়ে মনে জেগে লইছে পুরস্কার দিয়ে দিয়েছে। এই কাজগুলি করেছে না। ফলে মনে রাখতে হবে যে এই ধরনের মন্ত্রণালয় চালাতে গেলে আসলে কেমন লোককে নিয়োগ দেওয়া দরকার, এটা মাথায় রাখতে হবে। উপযুক্ত মানুষ। উপযুক্ত মানুষ। এবং এরকম কিছু মন্ত্রণালয় কি কি আছে জানেন? যেমন নারী ও শিশু মন্ত্রণালয়। হ্যাঁ, ওইখানে ধরেন ওরকম একটা লোক যদি গিয়ে বসে যে নারীদেরকে 5 ঘন্টা কাজ করাইতে হবে, তাহলে কিন্তু গেছে। হ্যাঁ, এবং জামাতের লোকজন বিএনপির মধ্যে আছে। জামাত লুকিয়েছিল শুধু আওয়ামী লীগের মধ্যে, জামাত লুকিয়েছিল শুধু ছাত্রলীগের মধ্যে। ঘটনাটা সত্য না। আমার ধারণা কমিউনিস্ট পার্টির মধ্যেও জামাত আছে। আল মামুন রাসেল, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু আপনি বয়সে নবীন, ধরেন এই ক্যাম্পাস কেন্দ্রিক কোনো অস্থিরতার শঙ্কা দেখেন কিনা? আমি একটু আগে সাদিক কায়েমের স্ট্যাটাস দেখছিলাম যে সে এক ধরনের শঙ্কা প্রকাশ করেনি, মানে নানান গান, নানান উৎসব ইত্যাদি হচ্ছে যেগুলোতে মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে, আবার একটু অশ্লীলভাবে সাদিক কায়েমের চরিত্র নিয়েও করা হচ্ছে। আবার সাথে সাথে এটাও রিয়েলাইজ করেন কিনা যে মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশের ভোটারদের কাছে একটা বড়, মানে আপনার কি বলে, ওন করার জায়গা। অন্তত ফজলুর রহমান সাহেবের ভূমিধস বিজয় সেই বার্তাটা আরেকবারও পরিষ্কার করলো কিনা? জি, অসংখ্য ধন্যবাদ মিশু ভাই। আমি ভাবছিলাম আমাকে ভুলে গেছেন আপনি, তারপরেও আমার কাছে আসনের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে প্রথম কথা হচ্ছে এই অনেকগুলো বিষয় আসছে, তো ওই বিষয়গুলো আমি আসব। আপনার ক্যাম্পাসগুলো তো হচ্ছে আমরা এই পর্যন্ত এত বছর আমরা কি দেখেছি, যে দল গভর্নমেন্টে থাকবে সে দল হচ্ছে তার কন্ট্রোলে থাকবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যখন পড়াশোনা করেছি আমরা কিন্তু দেখেছি, মানে যে দল ক্ষমতায় সে হচ্ছে এটা সম্পূর্ণ কন্ট্রোল থাকবে। কিন্তু আমাদের বাংলাদেশের এই যে 1.5 বছরে প্রশাসনিক জায়গাগুলো 80% বিএনপির দখলে ছিল। আমাদের সুপ্রিম কোর্ট বলেন বা বিভিন্ন জায়গায় যারা গভর্নমেন্টের যে বিষয়গুলো, কিন্তু এই ক্যাম্পাসগুলো যখন ডাকসু আপনি দেখেছেন, কিন্তু বিএনপি কিন্তু ছাত্রদল কিন্তু সবসময় এই ছাত্র সংসদের নির্বাচনের বিষয়ে তারা মানে সবসময় মানে তারা চায়নি যে নির্বাচন আগে হোক। কেন আগে চায়নি? আপনি দেখেন সর্বশেষ সাস্টের ইলেকশনটা তারাই বন্ধ করে দিয়েছে আন্দোলন করে। কেন? এই জন্য তারা চায়নি। তারা কারণ হচ্ছে এই যে এই সরকারের অধীনে যদি হয় তাহলে তো এটা আপনার এটা নিরপেক্ষ ইলেকশন হবে। কিন্তু যখন ওনারা যখন ক্ষমতা আসবে
তখন তো এই যে এর আগে আমরা যেভাবে করেছে, এর আগে আপনি দেখেছেন আওয়ামী লীগের আমলে ডাকসু ইলেকশন হয়েছে, কি অবস্থা হয়েছে, মারামারি কাটাকাটি যা যা করার হয়েছে। কিন্তু নুরু ভিপি হয়েছে, আক্তার সমস্যা। হ্যাঁ, নূর হয়েছে, কিন্তু মেজরিটি তো ওইদিকেই গিয়েছে। হ্যাঁ, গিয়েছে। আমরা সবসময় আওয়ামী লীগ আমলে ইলেকশনগুলো দেখতাম, কখনো কখনো কিছু কোটা দিয়ে দিত, মানে ইলেকশনটাকে স্বচ্ছ বোঝানোর জন্য। হ্যাঁ, কিছু আসন কখনো কখনো বিএনপিকে আসন দিয়ে দিত, কখনো কখনো যেখানে, এটা হচ্ছে একটা স্বচ্ছতা বোঝানোর জন্য। পুরো আমি যখন 80% খাবো, এটা বৈধ করার জন্য 20% ছেড়ে দেওয়া, এটা। হ্যাঁ, তার মানে স্বচ্ছ ইলেকশন বা একটা পার্টিসিপেটরি ইলেকশনগুলো কিন্তু হয় নাই। এখন আপনি আজকে এখনো পর্যন্ত কিন্তু বিএনপি ক্ষমতা আসে নাই, হয়তো এই আপনার এখনো পর্যন্ত আমরা গেজেটেড বা হচ্ছে নির্বাচন কমিশন থেকে অফিসিয়ালি কয়টাকে আসন পেয়েছে, আনঅফিসিয়ালি পেয়েছে। এখনই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বড় গান সাউন্ড ব্যবহার করে, বড় বড় সাউন্ড বক্স দিয়ে কি বলে রাজাকার আলবদরদেরকে দেখে নিব, এই করবো, বিভিন্ন গান হলের সামনে, তারপরে আপনি কি বলে ভিসির বাসার সামনে গিয়ে, মানে এটা আসলে এখনো পর্যন্ত ক্ষমতা আসে নাই। ক্ষমতা আসার আগে যদি এগুলো হয়, এটা আসলে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি যখন ইন্ডিকেট করছেন, আপনি এক ভিসির বাড়ির সামনে গিয়ে আপনি সাউন্ড দিয়ে করছেন, আনন্দ করতেই পারেন, আমি তো মনে করি এতদিন পরে, আমাদের 17-18 বছর পরে একটা সরকার, আমি কংগ্রেচুলেট জানাচ্ছি তারেক রহমান সাহেব প্রথম ব্যক্তি, তিনি প্রথম, আমি মনে করি তারেক রহমান সাহেবের মতো ব্যক্তি বাংলাদেশে কিন্তু নেই, যার বাবা প্রেসিডেন্ট ছিল, মা প্রধানমন্ত্রী ছিল, এমন কোনো ব্যক্তি নেই। তিনি প্রথম, যিনি প্রথম এমপি হচ্ছেন, আবার প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন। এমপি ছিলেন না, কিন্তু প্রথম এমপি, আবার প্রথমই এমপি হয়ে সাথে সাথে প্রধানমন্ত্রী হচ্ছেন। তো সুতরাং এটা তো সেলিব্রেট করা যায়। সেলিব্রেটের ভাষাটা এমন কেন হবে যে সেলিব্রেটের ভাষাটা হচ্ছে আমি আপনাকে গালি দিয়ে সেলিব্রেট করতে হবে কেন? আমি তো আপনাকে গালি না দিয়ে ভালোবাসা দিয়ে সেলিব্রেট করতে পারি। সেলিব্রেশনের যদি সেলিব্রেশন হয় সবাই যাবে। এই গালি দিয়ে সেলিব্রেট আসলে আমরা কবে থেকে শুরু করলাম? না, এটা এই জিনিসটা আমাদেরকে এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা 17-18 বছর দেখেছি যে বিরোধী দল শক্তিশালী বিরোধী দল হয় না কেন? এই শক্তিশালী বিরোধী, আমরা মনে করি বিরোধী দল মানে কি? বিরোধী দল মানে সে কোনো কাজ করতে পারবে না। বিরোধী দল মানে হচ্ছে তার কোনো রাজনৈতিক অধিকার নেই। বিরোধী দল মানে হচ্ছে সে জেলে থাকতে হবে। ছাত্র সংসদ বা শিক্ষার্থী নেতারা অশ্লীল কথা বলবেন না, কাউকে গালি দিবেন না, পরস্পরকে সম্মান করবেন, সেটা আপনার সাজেশন? অবশ্যই ছাত্রদের থেকে তো আমরা এটাই আশা করি। জি, ছাত্ররা এটা করে, যে পক্ষে করুক, এটা প্রতিবাদ জানানো উচিত। আমি যখন শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন মব হয়েছে, আমি নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছি। শিক্ষকের জায়গায় সম্মান আমাকে রাখতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে অপরাধ যে করুক, অপরাধী, তাকে অপরাধী হিসেবে ধরে নিতে হবে। সুতরাং আমাদের এই যে সংস্কৃতিটাকে ফিরে আসতে হবে। আমি মনে করি এবার তারেক রহমান সাহেবের সাথে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই যে আপনি একটু আগে বললেন, উনি ওনার মেয়েকে সামনে নিয়ে আসছেন। যেমন আপনি জয়লাভ করেছে, এর মধ্যে একটা সংস্কারের সবচেয়ে বড় সংস্কারটা হচ্ছে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতে চান, তাহলে দলীয় প্রধানের পদ ছাড়তে হবে। আর যদি দলীয় প্রধানের পদ ছাড়তে রেখে দেন, তাহলে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে। ধরে নিচ্ছি উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে ওনার জন্য বড় চ্যালেঞ্জ হবে দলীয় প্রধানের পদটা ওনাকে ছেড়ে দিতে হবে, ওনার মেয়েকে দিতে হবে, অথবা ওনার স্ত্রীকে দিতে হবে, যদি পরিবারতন্ত্রটাকে উনি বজায় রাখে। আর যদি মনে করেন না, আমি পরিবারতন্ত্র থেকে একটু বেরোয় আসি, আমি হচ্ছে যারা দক্ষ তাদেরকে নিয়ে আসবো, তাহলে এটা ভিন্ন হতে পারে। কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আরেকটা বড় তারেক রহমান সাহেবের বড় একটা চ্যালেঞ্জ হবে, সেটি হচ্ছে আপনি যে স্ট্রাকচার রাজনীতি, এতদিন পর্যন্ত ওনাদের যে বিরোধী দলগুলো ছিল, আপনি দেখেছেন বিরোধী দলটা একটু ভিন্ন রকম। আমি এটা শেষ করে দিচ্ছি। বিরোধী দলগুলো যেমন আওয়ামী লীগ বিরোধী দল ছিল, আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির রাজনীতি অনেকটা প্যাটার্নগত কিন্তু মানে কাছাকাছি। আপনি চাঁদাবাজির বিষয়গুলো, টেন্ডারবাজির বিষয়গুলো, আওয়ামী লীগ কিন্তু এগুলো অপরাধ ধরতো না, কারণ তারা মনে হতো আমি নিজেরাই করি, তো সুতরাং এটা অপরাধ না। কিন্তু এবারের যে তাদের যে বিরোধী দল, এই বিরোধী দল কিন্তু এটাকে নিয়ে বারবার প্রতিবাদ করবে। এবং প্রতিবাদ করতে গিয়ে কিন্তু 1.5 বছর তারেক রহমান সাহেব 10,000-কে বহিষ্কার করেছে। তার মানে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে ওনার জন্য। যখন প্রতিবাদ আসবে, মিডিয়াতে আসবে, তখন তারেক রহমান সাহেব কি দেশ পরিচালনা করবেন, নাকি ওনার এই যে জনশক্তি এদেরকে কন্ট্রোল করবেন? এই যে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা ওনাকে এখন থেকে মোকাবিলা করতে হবে। একটা বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক রাজনীতি এবং সেই প্রেক্ষাপটে নতুন সরকার গঠনের যে প্রক্রিয়া, তাতে ভারত, পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোন, তারেক রহমানকে মার্কিন যুক্তরাজ্যের অভিনন্দন, সারা চীনের অভিনন্দন, এবং আমরা যতদূর জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী খুব দ্রুতই বাংলাদেশ সফর করবেন, হয়তো এই মাসের শেষের দিকে, পল কাপুর, যিনি এই অঞ্চলের দেখভালের দায়িত্বে। ফলে সেই জায়গাটায় এই বৈশ্বিক পরিস্থিতিতে যেখানে উগ্র ডানপন্থার একটা কঠোর উত্থান ঘটছে, সেখানে বাংলাদেশের আগামী সরকারের জন্য এই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, চীন এবং ভারতের মধ্যে ভারসাম্য রাখা, সেটা একটা বড় চ্যালেঞ্জ না ডাক্তার তুষার? অবশ্যই এটা একটি বড় চ্যালেঞ্জ, কেননা বাংলাদেশ একটি
উন্নয়নশীল রাষ্ট্র এবং বাংলাদেশের ডেটা ম্যানিপুলেট করে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়িয়ে এটা সেটা করে বাংলাদেশকে অধিকতর ঋণ গ্রহীতা একটি দেশে পরিণত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে কিন্তু এই যারা অভিনন্দন জানাচ্ছেন তারা জড়িত ছিলেন। ফলে আমি তারেক রহমানকে এতটুকুই উপদেশ বা পরামর্শ দিতে পারি আমার ছোট্ট বুদ্ধিতে, সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে ফর্মাল। এই যে মোদি সাহেব ফোন করে, অমুক সাহেব এইটা বলে, অমুক সাহেব সেইটা বলে, এগুলোই ফর্মাল, এগুলো এই জায়গাতেই শুরু হয়, এই জায়গাতেই শেষ হয়। ওনার উচিত হবে খুবই ভালো একটা জিও পলিটিক্যাল অ্যাডভাইজিং টিম যদি তার সঙ্গে থাকে, তাহলে এই ভালো কথা, সুন্দর প্রশংসার পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে এটা যাতে তিনি অ্যাসেস করতে পারেন, এই একটা অ্যাসেসমেন্ট টিম তার থাকা উচিত। কেন আমি আপনাকে বলি, সারা পৃথিবীতে এক ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু করা হয়েছে এবং এই বাণিজ্য যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে একটা অংশ, কারা দিচ্ছে আপনি জানেন, এবং এই বাণিজ্য যুদ্ধের টার্গেটকে সেটাও আপনারা জানেন। আনফর্চুনেটলি আমরা কিন্তু এই বাণিজ্য যুদ্ধের দেশটির উপরে অনেক বেশি নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? আমরা সেইখানে রপ্তানি করে আয় করি, কিন্তু আমরা এই রপ্তানি করে আয় ব্যয় করি কোথায়? আমরা বাণিজ্য যুদ্ধের আরেকটি পক্ষে গিয়ে ব্যয় করি। আমরা একটা প্রবাদ ছিল, আপনি পড়েছেন কিনা জানি না, যে বলতো যে হুজ্জতে বাঙ্গাল হেকমাতে চীন। তা আমরা এই যে আমাদের যত যন্ত্রপাতি ব্যবহার করি আজকাল এই সমস্ত প্রোডাকশনের ক্ষেত্রে, এর একটা বিরাট অংশ আমরা চীন থেকে আনি। চীনের সঙ্গে আমাদের আমদানি বাণিজ্য অনেক লাভজনক, কেননা চীনের প্রোডাক্ট সস্তা। চীনের সঙ্গে আমরা চাইলে চীনের মুদ্রায় বাণিজ্য করতে পারি। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন অর্থনৈতিক একটা সংকট দেখা দিয়েছিল, চীন আমাদেরকে টিকা কেনার সময় আমরা টিকা কেনার সময় চীন থেকে টিকা কিনতে পেরেছি। এবং এই মুহূর্তে আমাদের প্রত্যেকের হাতে পায়ে বা কোথাও একটা চীনের যন্ত্র আছে। এমনকি যে অ্যাপেলের যে আইফোন, এই আইফোনের ভেতরের যে চিপ, সেই চিপের মধ্যে চাইনিজ চিপ আছে। ফলে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, তাহলে খুব সহজে আমরা চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য সেটা কমাতে পারবো না, কারণ কমাতে গেলে আমাদের বাণিজ্য কস্টলি হয়ে যাবে। অন্যদিকে এই অন্তর্বর্তী সরকার, যে সরকার আর কোনো কাজ নাই চুক্তি করা বিদেশিদের কাছে জিনিসপত্র দিয়ে দেওয়া ছাড়া, তারা সর্বশেষ যে চুক্তিটা করেছেন সেখানে বলেছেন যে যে কোনো এই ধরনের দ্বন্দ্বে আমরা সবসময় আমেরিকার পক্ষে থাকব, এবং আমেরিকার পক্ষে থাকতে গেলে যে চাপ সৃষ্টি হবে এটাকে কিভাবে ম্যানেজ করবেন এটাও কিন্তু একটা বড় বিষয়। আমি মনে করি এই অন্তর্বর্তী সরকার যতগুলি কাজ করেছেন তার একদম সর্বশেষে এসে এই চুক্তিটা যে তারা তড়িঘড়ি করেছেন, এইটার জন্য আমেরিকান সিস্টেমে আমাদের যাওয়া উচিত। আমেরিকাতে আপনি যদি কোনো উল্টাপাল্টা কিছু করেন, অথবা আপনি যদি কোনো একটা বড় দায়িত্ব পালন করেন, এগুলো নিয়ে প্রশ্ন থাকলে কংগ্রেশনাল কমিটিতে হিয়ারিং ডাকে। আমি মনে করি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম পর্যালোচনা কমিশন এটা তৈরি করে এই চুক্তিগুলি তারা কিসের ভিত্তিতে করেছেন সেটার ব্যাখ্যা তাদের কাছে চাওয়া উচিত। এই কারণে যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে এক সপ্তাহ বাকি নাই, ওই সময় এই চুক্তি উনি কেন সাইন করবেন? এবং এই চুক্তি নিজে সাইন না করে, নিজের গায়ে দায় না নিয়ে, নিজেরা কেউ সাইন করে নাই, কোনো উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টাও যায় নাই, একজন আমলাকে পাঠিয়ে দিয়েছেন যে জেলে গেলে তুমি যাবা, সরল বিশ্বাসে করে ফেলছো অথবা গরল বিশ্বাসে করেছো। এইসবই যে চিপা বুদ্ধি, এইসব চিপা বুদ্ধিতে এই যে কাজগুলি তারা করেছেন, এই যে আগামী 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি, গম, তারপরে ভুট্টা, ওষুধের দাম বাড়ানোর যত ধরনের প্রক্রিয়া যে সম্পন্ন করে দিয়ে গিয়েছেন, কোন ভিত্তিতে কি যুক্তিতে করেছেন? কারণ এদের কোনো জবাবদিহিতা নাই। এই অন্তর্বর্তী সরকার কারো কাছে জবাবদিহি করবে না। কেন করবে না? তারা না বলেছে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে এখানে বসিয়েছিল, তাহলে জনগণের পক্ষ হয়ে তাদের জবাবদিহি চাওয়া উচিত। জনগণ যাকে সত্যি সত্যি ভোট দিয়ে নির্বাচিত করেছে তার। এবং আমি মনে করি যে যাই বলুক না কেন, বাংলাদেশের যেখানে স্বার্থ সেইখানেই এই সরকারের থাকা উচিত। কারণ এই সরকারের প্রথম ম্যান্ডেট কি ছিল? কোন লাইনটা আমাকে বা আপনাদের অনেককে আকৃষ্ট করেছে? সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মানে কি? বাংলাদেশের স্বার্থ। এখন তো এই সরকার কি করেছেন? সবার আগে আমেরিকা। এবং এই চুক্তির মধ্যে প্রায়োরিটি কাকে দেওয়া হয়েছে? আপনি যদি যুদ্ধ করেন, আমি চুক্তি করেছি, মনে করেন নাহরিনের সঙ্গে আপনার সমস্যা, আপনি আমার সঙ্গে চুক্তি করেছেন, আমি নাহরিনকে যতই পছন্দ করি না কারণ আমার বন্ধুর ছোট বোন, আপনি তারা পছন্দ করেন না বইলা আমাকে বলে দিতে হবে আমি তোমার মুখ দেখতে চাই না। এই চুক্তি আছে না এর ভিতরে? যে এই ধরনের ক্ষেত্রে তাকে সবসময় আমার তার পক্ষ নিতে হবে। ভাই, বড়র সাথে বড়র যুদ্ধে তাদের স্বার্থের দ্বন্দ্ব, ওইখানে আমি কেন? এই রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এই চুক্তি এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ কিভাবে করেছেন, কেন অনুমোদন করেছেন, এটার সম্পূর্ণ ব্যাখ্যা পার্লামেন্টারি কমিটি হোক, হিয়ারিং হোক, যে কোনো ভাবে হোক, জনগণের সামনে প্রকাশ্যে তাদের এই জবাবদিহি চাওয়া উচিত। আর গালির বিষয়ে আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনি ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে গালি দিতে পারবেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে গিয়ে বাড়ির সামনে কিছু করতে পারবেন না। এটাকে বলে দ্বিচারিতা।
গালি দেওয়া কে না, শিখিয়েছে? কিন্তু তাতে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনে গাড়ি দেওয়াটা হালাল হয়ে না, যায়? হালাল হয় না, কিন্তু এটাকে হালাল বানিয়েছে কারা? গত 18 মাসে একবার ওই উপদেষ্টা পরিষদ কেউ ছাত্রদেরকে বলেছিল তোমরা গালি দিও না? গালি দেওয়ার পর বলেছে ইট ইজ সেলিব্রেশন, ইট ইজ প্রেশার গ্রুপ, ইট ইজ জাস্ট এক্সপ্রেশন অফ দেয়ার গ্রিভেন্স অ্যান্ড এক্সপ্রেশন অফ দেয়ার হেট্রেড। এখন কেমন লাগে গালি দিলে? এখন কেন গালি দিলে মনটা খারাপ হয়? যখন আমাকে কালচারাল ফ্যাসিস্ট বলে গলায় জুতা ঝুলিয়ে মাথার মধ্যে জুতা পিটা করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, তখনও খারাপ লাগে নাই? না লাগে নাই? তখন মোস্তফা সরয়ার ফারুকীর খারাপ লাগে নাই? ওইখানে যখন বাংলাদেশের সেরা সেরা অভিনেতা অভিনেত্রী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জুতা পিটা করা হচ্ছে, তখন খারাপ লাগে নাই? গালি নিজে খাইলে খারাপ, আরেকজন দিলে ওইটা মধুর বাণী, ওইটা প্রতিবাদ। জি রাসেল, গালি নিয়ে আপনার অবস্থান আপনি আগেই স্পষ্ট করেছেন। আপনি যদি একটু বলেন যে ধরেন এই একটু আগেও ডক্টর নকিব বলছিলেন যে দেশের স্বার্থে সবাইকে জাতীয় কৃষিতে একমত, ফলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অথবা ধরেন আওয়ামী লীগ দেশবিরোধী অনেক চুক্তি করেছে ভারতের সঙ্গে, তার একটি চুক্তিও অন্তর্বর্তী সরকার বাতিল করেনি, বাতিল না করুক কোনোটা পাবলিকও করেনি। আবার এই সরকার এসেও নতুন এমন কিছু চুক্তি করলো যেগুলো নিয়ে আলোচনার বা বিতর্কের সুযোগ থাকছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামাত সরকারকে এই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের এই চুক্তিগুলো নিয়ে চাপে রাখবে বলে আপনি মনে করেন কিনা, বা রাখা উচিত কিনা? প্রথম কথা হচ্ছে আপনার এই আমেরিকার সাথে যে চুক্তিটা অসম কেবল চুক্তি, আমেরিকা না, আমেরিকা, জাপান, চীন, মানে চীনের সঙ্গে সামরিক ড্রোন অন্তর্বর্তী সরকারের যে কারখানা অসম চুক্তিগুলা, মানে সর্বশেষ সেটা আমি প্রতিবাদ জানাচ্ছি, এইটা অসম চুক্তি হয়েছে। শুধুমাত্র আমাদের শুল্ক 20 থেকে 19 করা হবে, এটার এগেরিস্টে আপনি যা দিয়েছে, উড়োজাহাজ কিনবেন, আপনি হচ্ছে হ্যাঁ গম কিনবেন, এই কিনবেন, সে কিনবেন, এটা 7 দিন আগে নির্বাচিত সরকার আসছে, এমন না তাড়াহুড়ো কেন, এত তাড়াহুড়ো কেন? হ্যাঁ, আপনি কারো মতাদর্শ হতেই পারেন, আপনি আমেরিকায় পছন্দ করতেই পারেন, কিন্তু আপনাকে তো দেখতে হবে আগে দেশের স্বার্থ, আপনাকে তো দেখতে হবে দেশের স্বার্থ। আপনি দেশের স্বার্থ না দেখে আপনি ব্যক্তি স্বার্থে আপনি চুক্তি করে ফেলবেন, আর সেটা আমার যে সরকার 10 তারিখে চুক্তি নির্বাচিত সরকার যারা আসবে তাদের উপর বাধ্যকর হয়ে যাবে, এটা আসলে ঠিক হয়নি। আমি মনে করি এটার জন্য আলাদা কমিশন করা উচিত। হ্যাঁ, এটা এবং কি আমি মনে করি এটা এমন হতে পারে, এটার জন্য উনি বিচার আওতা আসতে পারে ভবিষ্যতে, এটা হতে পারে। তারপর হচ্ছে দেখেন, আমাদের দেশটা হচ্ছে সবার আগে, যেটা বিএনপির সবচেয়ে বড় স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থে আমাদের মুক্তিযোদ্ধাও 24, মুক্তিযুদ্ধের আমাদের 71 হচ্ছে 24-এর ধারাবাহিকতা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেককে 71-কে ওন করে, 24-কে ওন করে আমাদের নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। কারণ আমরা 17-18 বছর আমরা দেখেছি পলিটিক্যাল রাজনীতি দলগুলো আন্দোলন করেছে। 71-24-এর ধারাবাহিকতা না, 24-74 ধারাবাহিকতা। আমরা দেখেছি 17-18 বছর আন্দোলন করেছে রাজনীতি দলগুলো, নিজস্ব ব্যানার আন্দোলন করেছে, কিন্তু সাধারণ মানুষ সম্পৃক্ত হয় নাই। সব ধরনের পেশাজীবী হতে সব ধরনের মানুষ কিন্তু সম্পৃক্ত হয় না, কারণ মানুষ মনে করেছে রাজনীতি দলরা আন্দোলন করছে, তারা আবার ক্ষমতা আসবে, ক্ষমতা এসে আবার মানুষকে শোষণ করবে, এই জন্য। কিন্তু এই যখন সাধারণ ব্যানারে যখন ছাত্র জনতা নামলো, তখন কিন্তু সাধারণ সবাই কিন্তু রাজপথে নেমেছে। কেন নেমেছে? এজন্যই নেমেছে যে আমরা পলিটিক্যাল পার্টিদেরকে মানুষ বিশ্বাস করে নেই, কিন্তু সাধারণ ছাত্রদেরকে বিশ্বাস করেছে। তো সুতরাং এই সরকার সামনে আসলে অবশ্যই দেশের যার সাথে সম্পর্ক করবে, ভারতের সাথে হোক, এই পাকিস্তানের সাথে হোক, চীনের সাথে হোক, আমেরিকার সাথে হোক, সবকিছু আমাদেরকে দেশের স্বার্থকে আগে নিয়ে আসতে হবে। আমি এটা শেষ করে দিচ্ছি। বিএনপির সবচেয়ে বড় শক্তি ছিল বেগম জিয়া, যে দেশীয় নেতৃত্বে পরিণত হয়েছে, তার বড় মাধ্যম ছিল উনি হচ্ছে আধিপত্যবাদ বিরোধী ছিল, এই জন্যই কিন্তু দেশীয় নেতৃত্বে পরিণত হয়েছে। তো সুতরাং এবার সরকার তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হচ্ছেন, উনি যদি আধিপত্যবাদের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করেন, তাহলে কিন্তু উনি যে এর আগে যে ওনার মা যত জনপ্রিয় ছিলেন, উনি কিন্তু সেই জনপ্রিয়তাটা ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন না। তার জন্য চ্যালেঞ্জ। আমি একটু ছোট্ট করে নাহিম ইসলাম খান আপনার কাছে যেটা বুঝতে চাই, এই ভূ রাজনীতির এই জায়গাটায় বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখার একটা নীতির কথা বিএনপি ঘোষণা করেছে, সেটি করাটা বিদ্যমান ভূ রাজনৈতিক বাস্তবতায় অনেক বেশি কঠিন মনে করেন কিনা? না, করি না, কারণ আজকে সালাউদ্দিন সাহেব এটা বলেছেন, এবং তারেক রহমানের স্লোগান বলেন বা ওই যে দিল্লি নয় পিন্ডি নয়, এটা উনি বলেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস মিশু মনে রাখতে হবে, এই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গত 1.5 বছর যে জায়গাতে গেছে, আমি মনে করি এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড ছিল, এই কারণেই যে তুষার ভাই যেরকম বললেন একটা গন্ডগোল, আমার সাথে আপনার গন্ডগোল হলে বলবে যে ইন্ডিয়া করেছে। এটা হলো যে কোনো একটা জিনিসের গভীরে আপনি যাতে না যেতে পারেন, আপনার মাইন্ডটাকে একটা মানে
সুপারফিশিয়াল একটা জায়গা থেকে চিন্তা করা, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের খেলা খুব সুবিধার হয়। কিছু প্রশ্ন উত্তর দিতেই হবে মিশু। যেমন আমার কাছে মনে হয় যে জনাব তারেক রহমানের সমস্ত চ্যালেঞ্জের কথা রাসেল সাহেব বলে দিয়েছেন। উনি যদি ওনাকে কোনো একটা পদ দেন, আমার মনে যদি ইনক্লুসিভ সরকার হয় ভালো হবে। কিন্তু উনি যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন, চ্যালেঞ্জ বলার আগে দেখেন অনেক কিছু বলে। যেমন ধরেন বলছে যে এই যে আপনার চুক্তিগুলো করেছে এই সময় করেছে, এই সরকারের কাছে করেছে। ওনারা কি এই প্রশ্নটা কাউকে করেছেন যে জাস্ট 5 দিন আগে হাদি হত্যার বিচার এই সরকারের কাছে কেন চাইলো? কারণ এই সরকার তো তাফসিল ঘোষণার পর থেকে তো তার আর ক্ষমতা নাই। তাহলে হাদি হত্যার বিচারটা নতুন সরকারের কাছে না চেয়ে ওই দিন যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, এটার পেছনে কী ছিল? উনি সবচেয়ে মজা লাগে কি ইন্টারেস্টিং যে জামাতে ইসলামী যারা কথা বলেন তারা নেপোটিজম নিয়ে কথা বলেন। দেখেন উনি তারেক রহমানের মেয়ে কত কিছু বলে গেলেন। জামাতে ইসলামী এমন একটা দল, মানে যে দলের নারী উইংটা হচ্ছে কমপ্লিটলি তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের কন্যা, মানে এটা দিয়েই কিন্তু মানে ওইখানে ওই যে 43% নারী বলে যে আস্ফালনতা তৈরি করে না, সবই কিন্তু তাদের। তাহলে সেই দলের একটা মানুষ, মানে উনি বলছেন যে আর সব হতে পারবা প্রধানমন্ত্রী হতে পারে, আর সব হতে পারবো তাহলে আমির হতে পারবো না। এই যে তাদের কথাটা, এটা তাহলে তারা কেন বলে না? কখনোই তারা এই কথাগুলো বলে না। আর কত দুর্নীতির কথা, 80% হচ্ছে বিএনপির দখলে চলে গেছে প্রশাসন, এগুলো বললেন। সব দুর্নীতির কথা বলেন। রাসেল সাহেব নির্বাচনের আগের রাতে 74 লক্ষ টাকার কথা কি একবার বলেছেন? বা সেটা একটু ভুল তথ্য। সেটা আপনি এরকম হাসলে তো হবে না, কারণ ওটা একটা লিস্ট ছিল এবং সেই লিস্ট মিলিয়ে দেখে 15 লক্ষ মিশু আপনিও জানেন সেটা, এবং সেটাও যদি হয় সেটা অন্যায়। কিন্তু আপনার দলের থেকে যদি অন্যায় হয়েছে, কেন আপনার দলীয়ভাবে এসে বলা হয়েছে পরবর্তীতে যে এটি তার রাজনৈতিক খরচ, যেটা শহীদুদ্দিন আনির ইসের পরে তখন এটা বলা হয়েছে। তার মানে যে লোক, আমি শেষ করি রাসেল, আমি শেষ করি, আমার মনে হয় আমি শেষ করি। এই কাজটা আপনি সবসময় করেন, আর করেন না। হ্যাঁ, এবার তো নতুন সরকারের দিকে যাচ্ছি, করেন না। সেটা হচ্ছে যে এই যে কাজগুলো করেন ওনারা, মনে হয় আমার মনে হয় কি আপনি কথা বলেন না, আপনি শেষ করেন। বলারও দরকার সরকার আসলে বলা যাবে না। রাসেলের এটা আসলে কি, মানে আমি ভেবেছিলাম আজকে টকশোটা আমি খুব রিল্যাক্স মুডে অনেকগুলো টকশো করলাম। কেন জানেন? কারণ উনাদের দ্বারা তো যেভাবে নিপীড়িত হয়েছি, বা তুষার ভাই বললেন যে তুষার ভাইকে যখন তার ছবিকে অ্যাটাক করা হয়েছে, রাসেল কি প্রতিবাদ করেছে? রাসেল এখানে এসে শিক্ষকদের, আমি একটু শেষ করি, আমি একটু মোহাম্মদ রবিউল আলম, নির্বাচনের পরে মানুষের ভিতরে এক ধরনের যে অস্থিরতা ছিল সেটি সাংঘাতিক, পজিটিভ অর্থে সাংঘাতিকভাবে সেটি কমে গেছে। ফলে মানুষ মনে করছে এখন একটা স্ট্যাবিলিটি আসবে, সব কিছু স্বাভাবিক হবে, কর্মসংস্থান হবে। ফলে মানুষের এই বিশাল প্রত্যাশার নিয়ে একটা বড় রাজনৈতিক দল সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু নিরাপত্তা বোধ এবং স্থিতিশীলতা তৈরি করা, এটা কি সরকার চাইলেই পারে? না, এটা দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট পার্সপেক্টিভ, আরেকটা হচ্ছে আমাদের সোসাইটিতে, যে সোসাইটিগুলোতে আমরা বসবাস করি তার ভিতরে যে সোশ্যাল ফেব্রিকটা, সেটা আমাদেরকে কিন্তু অনেক হেল্প করে। আপনি অনেকগুলো কেস দেখবেন যে এই বড় 1.5 বছরে কমিউনিটিতে, আমি আমার পাশের গ্রামে দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি মিলে বসে পিকনিক করে বলেছে যে আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না, সুতরাং আমরা একে অন্যের প্রতি রিজনেবল ব্যবহারটা করব, সহিংস হব না। এটা রিপোর্ট হয়েছে। এরকম ছোটো ছোটো মাইক্রো এক্সাম্পল আমাদের আছে। আমরা তো আর প্রতিবেশী বদলাতে পারবো না। এবং দেশমন টুটুর একটা বিউটিফুল বই আছে, দেয়ার ইজ নো ফিউচার উইদাউট ফরগিভনেস। দেশমন টুটু তো ধরেন ফেলনা জিনিস না। এই দীর্ঘ আফ্রিকান আন্দোলনের ভিতর দিয়ে গিয়ে বইটা লিখলেন এবং বললেন যদি আমরা একে অপরকে কোলাকুলি করতে না পারি, আলিঙ্গন করতে না পারি, এই গ্রিভেন্সগুলো যদি আমরা জিয়ে রাখি, তাহলে এই গ্রিভেন্স আসলে আলটিমেটলি আমাদেরকে কোনো রিটার্ন দেবে না। এটা তারেক রহমান সাহেবও তার রয়টারের ইন্টারভিউতে এটা বললেন যে গ্রিভেন্স আমাদেরকে কিছু দেবে না। সুতরাং আমাদের ক্ষমা। এবং আরেকটা ছোট রেফারেন্সে আপনাকে দিই, ইউভাল নোয়া হারারি আমার খুব পছন্দের একজন তাত্ত্বিক, আই লাভ হিম ভেরি মাচ, হি ইজ মাই গুরু অ্যাকচুয়ালি। ওনার কাজ কিন্তু ক্রুশেড নিয়ে। তো হারারি বলছে আমি পিএইচডি কাজ শেষ করলাম, শেষে দেখি যেদিন ক্রুশেড বন্ধ হয়ে গেল, দেখি যে লোকজন অপোনেন্ট পার্টিদের দোকানে যাচ্ছে, সেলুনে যাচ্ছে, চুল কাটছে এবং একে অপরকে কোলাকুলি করছে। আমরা জানি আমাদের অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক বঞ্চনা, কিন্তু আমাদেরকে তো একটা পিচের দিক, মানে পিসফুল একটা শান্তির দিকে যেতে হবে। আমরা অন্যদেরকে রেসপেক্ট করি, একটু সহনশীল হই এবং নাগরিক বোধটাকে আফোল্ড করি, নাগরিক বোধের জায়গা থেকে আচরণটা করি। ডক্টর নারিন, আমরা তারেক রহমান সাহেব দেশে ফেরার পরে বা আগে থেকেই তার বক্তব্যে প্রতিহিংসা, অন্য কোনো পক্ষকে আক্রমণ করে কথা বলা, সেটা দেখি নাই। ফলে আমাদের যে প্রচলিত পলিটিক্যাল রেটরিক, নির্বাচনী রেটরিক,
তার বিপরীতে তার একটা অবস্থান দেখেছি, সেটা অব্যাহত থাকবে কিনা, এবং রবিউল আলম খান যেটা বলছিলেন যে সমাজে শান্তি, পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং নিরাপত্তা বোধটা তৈরি করা, মানে পুলিশের ব্রিফিং দিয়ে নিরাপত্তা বোধ না, আমি নাগরিক হিসেবে ফিল করবো নিরাপদ, সেইটা করাটাও বিএনপির অগ্রাধিকারে নিশ্চিতভাবে থাকছে। অবশ্যই থাকছে। এবং আপনি দেখবেন যে শুধু খালি ইলেকশনের আগে পরের কথা তো না, বা উনার ফেরা আসা নিয়ে না, গত 17 বছরে আপনি কি উনার একটা বক্তব্য দেখাতে পারবেন খুব প্রতিহিংসামূলক অথবা কোনো গালি দিয়ে কথা বলেছে, তুই তুকারি করেছে? করেরই তো। তার মানে এটা উনার মানে ইলেকশনে ভোট পাওয়ার জন্য এটা উনার কোনো লেবাস না, এটাই উনি এবং এই চর্চার মধ্যে উনি আছেন। আমি যেটা মনে করি যে এগুলো তো সব কিছুই আছে, তার সাথে সাথে আমি যেটা চাই উনার কাছে সেটা হচ্ছে যে সবচেয়ে নারী বান্ধব প্রধানমন্ত্রী হবেন, যে নারী বান্ধব প্রধানমন্ত্রী নারীকে 8 ঘন্টা 5 ঘন্টা ঘরের ভেতর থাকা এই সিস্টেমের বাইরে নিয়ে যে উনি সেই উন্নয়নের পথে হাঁটবেন, যে উন্নয়ন মিথ্যা জনসংখ্যার হার কম দেখিয়ে প্রবৃদ্ধির উন্নয়ন নয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে উন্নয়ন নয়, সেই উন্নয়ন যে উন্নয়নে আমি এই অনুষ্ঠান শেষে একা বাড়ি ফিরে যেতে পারবো, আমার ভয় লাগবে না। জি, আল মামুন রাসেল, আপনার একটা শুভ প্রত্যাশার কথা শুনে শেষ করতে চাই। বিরোধী দল মানে ওয়াকআউট, বিরোধী দল মানে সরকারের সব কাজের সমালোচনা, বিরোধী দল মানে সরকার শেষ, সেই অবস্থা থেকে মুক্তি পেয়ে দেশের মানুষকে নিরাপত্তা বোধ দেওয়া, এবং আমরা একটা ট্যাগিংয়ের রাজনীতি আওয়ামী লীগের সময় থেকেই দেখছি, যেটা সাংঘাতিকভাবে গত 18 মাসে চলেছে। বিভিন্ন জনকে বিভিন্ন ভাষায় ট্যাগ দেওয়া, কারো আরেকজনের মতামতকে শ্রদ্ধা না করা, তাকে অনলাইনে অফলাইনে অকথ্য ভাষায় আক্রমণ করা, নারী হলে সে আক্রমণের মাত্রা শেষ পর্যন্ত যৌনতা গিয়ে পতিত হওয়া, এই জায়গাগুলোর একটা বড় অভিযোগ আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে। সেই অবস্থাটা পাল্টাবে কিনা? জি দেখেন, আমি এটা বিশ্বাস করি। আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে এই বিএনপি মধ্যমপন্থী বিএনপি দল অভিনন্দন জানিয়েছিলাম আমি, এবং সাথে আমি একটা শক্তিশালী বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছিলাম। কারণ একটা শক্তিশালী বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ। যখন সরকার অধিক ক্ষমতা সরকারের যদি চলে আসে, বিরোধী দল তখন উইক হয়ে যায়, তখন একটা দেশের জন্য ক্ষতিকর। আবার বিরোধী দল যদি শক্তিশালী হয়, সরকার যদি উইক হয়, তাহলে এটা দেশের জন্য উন্নত, দেশের জন্য এটা দেশের সবচেয়ে উপকারে আসে বেশি। তো সুতরাং জামাত যে এবার বিরোধী দল হচ্ছে, আমি মনে করি এই বিরোধী দল জামাতের আমির কিন্তু বারবার একটা কথা বলছে, ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছে। তার মানে ইউনিটি গভর্নমেন্ট আমরা অনেক সময় বুঝি যে গভর্নমেন্টের অধীনে আমি মন্ত্রিত্ব পাবো না। ইউনিটি গভর্নমেন্ট মানে হচ্ছে আমি আপনাকে একবারে আপনি যা করবেন, আমরা তো বিরোধিতার কারণে বিরোধিতা করি, বিরোধিতার কারণে বিরোধিতা হবে না, শুধুমাত্র দেশের স্বার্থে, যদি দেশের জনগণের স্বার্থে বিরোধিতা হবে। আমরা বিরোধিতার কারণে শুধু বিরোধিতা করবে না, এটা আমার বিশ্বাস। তো সুতরাং আমি বিশ্বাস করি বাক স্বাধীনতার জন্য আমাদের থাকে। আমরা কিন্তু শেখ হাসিনার সামনেও, আমি শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সামনেও আমি কিন্তু কথা বলে আসছি, কথা বলার কারণে কিন্তু আমাকে টিভি আরও নিয়ে গিয়েছিলেন। তো সুতরাং বাক স্বাধীনতা, যা আপা একটু আগে বললেন না যে আর বলেন না, তার মানে কি আমার কথা বলার স্বাধীনতা থাকবে না? কথা বলার স্বাধীনতা থাকতে হবে। বিএনপি বুদ্ধিজীবীদের আমরা দেখেছি এর আগে একটা টকশোতে হুমকি দিচ্ছে, এটা খুব ভয়ঙ্কর জিনিস, যে কথা বলবেন না, হুমকি দিচ্ছে আর বলবেন না। তার মানে কি, যে ব্যক্তি হুমকি দিয়েছে আমি ওই দিন দেখলাম, সেই ব্যক্তি মাত্র একদিন তারেক রহমানের সাথে দেখা করেছেন। আমি ওনাকে সরাসরি বলেছি, একদিন দেখা করে আপনার যদি এত পাওয়ার হয়ে যায়, তাহলে এটা দেশের জন্য ভালো হবে না। সুতরাং আমরা মনে করি কথা বলার স্বাধীনতা, এটা নতুন সরকারের কথা বলার স্বাধীনতা থাকবে সবার। যেভাবে আমরা 1.5 বছর স্বাধীনতা পেয়েছি, আমরা আশা করি আমি তুষার ভাই আপনার কাছ থেকে একটা শুভ প্রত্যাশা দিয়ে আমাদের আয়োজন শেষ করতে চাই আগামীর বাংলাদেশ নিয়ে। সরকার সব কাজ ঠিক করে না, সরকার বহু কাজে ভুল করবে, কিন্তু সরকারের যেন জবাবদিহিতা থাকে, সরকার যেন জনগণের কাছে ব্যাখ্যা করে সে কেন এই কাজটা করেছে, এবং সরকার যেন কোনোভাবেই সাধারণ নাগরিকের অধিকারে হস্তক্ষেপ না করে। কারো ফোনের আলাপ শোনার জন্য আমার রাষ্ট্রের পয়সা খরচ করার দরকার নাই, কাউকে হিউমিলিয়েট করার জন্য রাষ্ট্রের পয়সা খরচ করার দরকার নাই। প্রতিটি মানুষকে সরকারের হাত থেকে নিরাপদ রাখাই সরকারের প্রথম দায়িত্ব, এবং তারপর নিরাপদ রাখতে হবে একে অন্যের হাত থেকে। একটু আগে আমি বলেছিলাম না, আপনি যখন গালি সংস্কৃতি চালু করবেন, সেই গালি আপনার কাছে ফেরত আসবে। ঠিক একইভাবে এই ঘটনাগুলি ঘটছে। আমাকে অপমান করা হয়েছে, ব্যাপারটা আমি উদাহরণ হিসেবে বলেছিলাম, কিন্তু বিষয়টি সেটি নয়। এটি হচ্ছে নিজেকে উদাহরণ হিসেবে ব্যবহার করে অন্যদের নাম ব্যবহার না করা। আমি বলতে পারতাম ওইখানে আরো অনেক সম্মানিত ব্যক্তির নাম, তাতে করে আমি আরেকবার মনে করিয়ে দিতাম যে তাদেরকে অপমান করা হয়েছে। নিজের অপমানটা 2 বার বলা যেতে পারে, কিন্তু অন্যের অপমান 2 বার বলা উচিত না। এই সংস্কৃতি যদি তারেক রহমান চালু করতে পারেন, যেটা তিনি নিজে আচরণ করছেন, সরি টু সে তার দলের বহু লোক এখনো সেই আচরণ শিখতে পারেন নাই, ফলে উনি যদি তার দলের মধ্যে এই আচরণটা শেখাতে পারেন,
তাহলে আমি মনে করি যে বিএনপির এই শাসন শুধু দীর্ঘায়িতই হবে না, বিএনপির এই শাসনকে মানুষ মনে রাখবে। অনেক দিন পরে পুরুষ প্রধানমন্ত্রী, ব্যাপারটি সেটি নয়, আমরা চাই অনেক দিন পরে একজন ভালো প্রধানমন্ত্রী। জি, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল তুষার, ধন্যবাদ আল মামুন রাসেল, প্রফেসর নাহিদ ইসলাম খান, ধন্যবাদ খান মোহাম্মদ রবিউল আলম। দর্শক, 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 5:30, এই 9 ঘন্টায় বাংলাদেশের আগামী 5 বছরের ভাগ্য রচিত হয়েছে বাংলাদেশের মানুষের হাত দিয়ে, এবং তারা একটি মানবিক, পারস্পরিক সম্মানের, শ্রদ্ধার, আস্থার এবং একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছে। সেই নিরাপদ বাংলাদেশের প্রত্যয়ের সারথি ছিলাম আমরা, সারথি ছিল যমুনা টেলিভিশন, এবং পুরো নির্বাচনের সময় জুড়ে আপনাদেরকে আমরা নিরপেক্ষভাবে, নির্মোহভাবে বাংলাদেশের নির্বাচনের খবরাখবর আপডেট জানানোর চেষ্টা করেছি। মাঝে কিছু ভুল ত্রুটি নিশ্চয়ই থাকতে পারে, আপনারা সেগুলো নিশ্চয়ই ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য নিরাপদ বাংলাদেশ প্রত্যাশা করে এই আয়োজনের সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে।